হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ত্রিপুরা ইনফো পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব আছেন যার গল্প এবং কল্পকাহিনী আমরা বহুদিন ধরে শুনে আসছি। অনেকে ওনাকে প্রাক্তন বৈরী নেতা বলেন, আবার বর্তমানে উনি ত্রিপুরা বিধানসভার একজন মাননীয় সদস্য, সংবিধান হাতে আইন প্রণয়ন করে চলেন। এক সময়ের গ্রাম ত্রিপুরা পাহাড় উনার নামে কাঁপত, আজও কাঁপে অন্যভাবে। আমরা আজকে ওনাকে ওয়েলকাম করছি। রঞ্জিত দেববর্মা স্যার, নমস্কার। আপনাকে অনেক দিন ধরে বলছি যে আমরা একটা নতুন পডকাস্ট শুরু করছি, আপনি একদিন আসুন। আর আপনি শেষ পর্যন্ত আজকে এসছেন, আপনাকে আমরা ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ স্যার। এবং আপনার সঙ্গে আমরা আগামী কয়েক মিনিট ত্রিপুরার বর্তমান এবং আপনার অতীত জীবন নিয়ে কিছু খোলামেলা আলোচনা করব। আপনার অধিকার আছে আমি প্রশ্ন করলে আপনি উত্তর না দেওয়ার। আমি জানি আপনি কখনোই এটা অপছন্দ করেন না যে আপনার পাস্ট লাইফ নিয়ে কথা বললে আপনি বিরক্ত হয়ে যান, এরকম আমি কখনো শুনিনি। তো তাই প্রথমেই আমি আজকে যে প্রশ্নটা দিয়ে আপনার সঙ্গে কথোপকথন শুরু করব, সেটা হলো কি এমন আপনাকে প্ররোচিত করেছে, কেন আপনি উগ্রপন্থী হতে গেলেন, এবং এটা যদি একটু শর্টলি বলেন আর কি। দেখুন, সেটা তো অতীত একটা ইতিহাস হয়ে গেল। তবু আজকে আপনার স্টুডিওতে এসে বলতে হচ্ছে যে ত্রিপুরায় ডেমোক্রেটিক যে আন্দোলন, গণতান্ত্রিক যে আন্দোলনটা দীর্ঘদিন হয়েছিল দশরথ দেবের নেতৃত্বে। তো এখানে আন্দোলন হওয়ার পর দেখলো যে ত্রিপুরা ভারতবর্ষে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে যে আমাদের যে সাংবিধানিক যে অধিকারগুলি আমরা লড়াই করছি, সেই অধিকারগুলি কিন্তু দিন দিন এখানকার যারা ভূমিপুত্র ত্রিপুরা সারা তারা বঞ্চিত হচ্ছে, অবহেলিত হচ্ছে এবং নানানভাবে তারা লাঞ্ছিত হচ্ছে। তা দীর্ঘদিন দশরথ বাবুর তার সংগ্রাম, যে গণতান্ত্রিক যে সংগ্রাম বা অন্যান্য যে সংগ্রাম, সেটা আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানেছি, পড়েছি, ওনার লিখিত অনেক বইগুলি আমরা পড়েছি। তারপর দেখলাম যে আমাদের বিকে রামখল, বিজয় কুমার রামখলের সশস্ত্র সংগ্রাম, তারাও চুক্তি করে আসলো যে ত্রিপুরায়। এর আগে এটিটিএফের ললিত দেববর্মা একটা গ্রুপ, ওনারও একটা চুক্তি করেছে 1993 সনে। তা আমরা দেখলাম যে এখানে যে চুক্তি হওয়ার পরেও আমাদের যে সমস্যাগুলি সেটা সমাধান হয়নি বা সরকার করতে পারেনি বা করেনি। তো আপনি তো দেখছেন যে চুক্তি হচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে না, এর ভিতরে আপনি কেন আবার এই অস্ত্র হাতে নিতে না, গেলেন? আমরা চলে গেছি তখনই, যখন তো টিএনবি আত্মসমর্পণ করলো তখন আমরা চলে গেছি। তখন এটিটিএফের 10 দফা দাবি ছিল যে মোস্টলি এখানে যারা অবৈধভাবে বেআইনিভাবে অনুপ্রবেশ যারা করছে তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ থেকে, তাদের তো এখানে বিভিন্নভাবে ত্রিপুরায় তারা ঢুকছে বিনা বাধায়, এখানে জমি দখল করছে, আমাদের যে অধিকারগুলি সেটা কেড়ে নিচ্ছে নানানভাবে, এবং এটা সরকার নিজেই তার জন্য দায়ী। কেননা তারা আশ্রয় দিচ্ছে তাদেরকে নানানভাবে, প্রশাসনিক যেটা অ্যাকশন নেওয়ার কথা ছিল তারা সেটা নিতে পারেনি বা নেই। এটা করতে গিয়ে তো আপনি আপনাদের দলের এই সশস্ত্র আন্দোলনের কারণে প্রচুর গ্রামের নিরীহ সাধারণ মানুষ মারা গেছে, বিভিন্ন পর্যায়ে এই সশস্ত্র সংগ্রামের কারণে জাতি দাঙ্গাও হয়েছে, পাহাড়ি বাঙালির মধ্যে আমাদের যে একটা সুমধুর সম্পর্ক ছিল এটাও নষ্ট হয়েছে। আপনার কি আজকের দিনে দাঁড়িয়ে এটার জন্য কোনো অনুশোচনা হয় না? অবশ্যই। ত্রিপুরার দাঙ্গাটা হয়েছিল আমাদের সশস্ত্র সংগ্রামের আগে 1980 সনে। দেখুন, আপনি একটা বই লিখেছিলেন, আর সে কথাটা মনে আছে, আমার কাছে 5 কপি ছিল বইটা, আমরা সংগ্রহ করেছি। যে আপনি সন্ত্রাসক্রান্ত ত্রিপুরা, তারপরে আপনি তখন দৈনিক সংবাদে কাজ করতেন। ঠিক। তো ওই বইগুলিতে দেখছি সেখানে তথ্যগত কিছু ভুল ছিল, আমাদের সভা পত্রিকাগুলি আপনি সেখানে ছেপেছেন
এগুলি দেখলাম অনেকটা নিউজ বা বিভিন্ন গোয়েন্দা না, সংস্থা- ওখানে আমাদের সন্ত্রাসক্রান্ত ত্রিপুরার মধ্যে আমি কিন্তু আপনাদের রুট কজ কি, কেন বা ট্রাইবেল ছেলে মেয়েরা এই বয়সে উগ্রপন্থী হচ্ছে, একটা কারণও আমি বলেছি এবং এটা আমি সলিউশনও দেওয়ার চেষ্টা করেছি যে ইয়েস, কেউ যদি ডিপ্রাইভড হয়ে থাকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বা আদারওয়াইজ, এটার কি সলিউশন হতে পারে। পরবর্তীকালে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট ওই পথেই কিন্তু এগিয়েছে। আপনি এখনো বইয়ের মধ্যে আমার সলিউশনগুলি দেখবেন 2000 সালে প্রকাশিত বইয়ের পিছনের দিকে যে কি কি সলিউশন হওয়া দরকার উগ্রপন্থী সমস্যার সমাধানের জন্য। কিন্তু কথা হচ্ছে এখানে চুক্তি হইল, হুম চুক্তি হওয়ার পরে তো এখানে বন্ধ হয়ে যাওয়ার কথা। হুম 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 যেমন 1993-তে বামফ্রন্ট আমলে যেটা চুক্তি হয়েছিল, তো সেগুলি তো বাস্তবায়ন হয়নি। হুম 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 অধিকাংশ চুক্তি বাস্তবায়ন হয়নি। ওনারা স্টেটে এবং এডিসিতে ক্ষমতায় ছিল, কিন্তু তারা চুক্তি করেনি এবং তাদের লিখিত চুক্তির অনুসারে কেন্দ্রীয় সরকারকে যা যা পদক্ষেপ নেওয়ার জন্য ওনারা বলেছিল সেই রকম তারা সক্রিয়ভাবে পদক্ষেপ নেয়নি। হুম হুম তার পরবর্তী সময় এই সশস্ত্র সংগ্রামটা সবচেয়ে আকর্ষিত হয়েছে কি, উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন সশস্ত্র সংগঠন তারা বিভিন্নভাবে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে NSCN, আপনার মুইবা খাপলাং গোষ্ঠী, তারপর আলফা, ওইরকম অনেক সংগঠন আছে যারা বহি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবং তাদের ইয়েতে অনুপ্রেরণা নাই, তারা মানে সবাইকে এতে তো লাভের লাভ কিছু হয়নি খুব একটা। আপনাদের কিছু প্যাকেজ দিয়েছে, NLFT বা ATTF প্যাকেজ, কিছু হয়েছে, কিছু এখনো হয়নি। এখনো দেখি আপনাদের রিটার্নিজরা যারা অলরেডি আত্মসমর্পণ করেছেন বিভিন্ন নামে, প্যাকেজের কোনো সুফল পায়নি বলে আন্দোলনে যাচ্ছে এবং মাঝে মধ্যেই ওরা হুমকি দিচ্ছে, গভর্নমেন্ট গিয়ে বলছে যে না, কিছুদিনের মধ্যেই তোমাদেরকে আমরা প্যাকেজ দেব বা তোমাদের চুক্তি অনুযায়ী যা যা করার আমরা করব। এটা হয়নি। তো তারপরেও আমি বলবো এই যে ATTF বা NLFT এগুলি তো এখনও ত্রিপুরাতে নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধ করতে হয়নি। বা আপনি যখন এখানে এসছেন তখনও ATTF কিন্তু ব্যান্ডই ছিল, এখনও ব্যান্ডই আছে। তো কী করা দরকার এই সমস্যার একটা আসল মানে 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 সত্যিকারের সমাধানের জন্য কি করা দরকার? সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট কী করতে পারে? দেখুন, বামফ্রন্টের সময়ে অনেক বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে ওরা আত্মসমর্পণ করেছিল। কেউ পুলিশের কাছে, কেউ আসাম রাইফেলের কাছে, কেউ BSF এর কাছে, কেউ CRPF এর কাছে। কিন্তু তাদেরকে পুনর্বাসন দেওয়ার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের ছিল, কিন্তু রাজ্য সরকার সেভাবে সেটা পুনর্বাসন করতে পারেনি। আজকে যারা রাস্তা অবরোধের কথা আপনি বলছেন, যে রেল রাস্তা অবরোধের কথা বলছেন, তারা কিন্তু ওই বামফ্রন্টের সময় তারা আত্মসমর্পণ অধিকাংশ করেছিল। এটা সমাধান কি? এটার সমাধান হচ্ছে, আমার ব্যক্তিগত সমাধান হচ্ছে যে যেগুলি আপনার সঙ্গে সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, ওইখানে যেগুলি কন্ডিশন বা যেগুলি শর্ত পূরণ করার জন্য বলা হয়েছে সেগুলি অবিলম্বে পূরণ করা, এবং যারা অতীতে যারা আত্মসমর্পণ করে পুনর্বাসন পায়নি তাদের জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করে একটা প্যাকেজ এনে তাদেরকে সমাধান করা। আপনি তো যারা 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 উগ্রপন্থী, যারা লোক মেরেছে, লুটপাট করেছে, তাদের প্যাকেজ দেওয়ার কথা বলছেন, তারা আত্মসমর্পণ করেছে, তারা আর লোক মারবে না, এই কন্ডিশনে গভর্নমেন্টের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গিয়ে। কিন্তু যাদেরকে মেরেছে, গ্রামেগঞ্জের হাজার হাজার মানুষ, কেউ লুটপাট শিকার হয়েছে, কেউ বাড়িঘর আগুনে জ্বলেছে বা খুন হয়েছে, ওদের কথা তো কেউ বলছে না। এমন হাজার হাজার নন ট্রাইবেল লোকও আছে তারা উগ্রপন্থী সন্ত্রাসের কারণে গন্ডাছড়া, আপনার জম্পুজলা, টাকারজলা, নানান জায়গা থেকে পালিয়ে এসছে। ওদেরও তো তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু একটা প্যাকেজ দেওয়া দরকার। জম্পুজলার প্রচুর হাজার হাজার লোক কিন্তু এখনও আমাদের এই গাবর্দি, এই জারুলবাছাই, নাগেছড়া, এই আপনার বিশালগড়ের আশেপাশে গোলাঘাটিতে আছে, কিন্তু বরবাড়ি। তো পাশাপাশি এটার কথাও বলা হোক তাহলে। না, এটা এই বিষয়টা আপনি দেখুন, গভর্নমেন্ট ইতিমধ্যে মনে তাদেরকে সেটেল করে দিয়েছে। যারা মানে বস্তুচ্যুত হয়েছেন তাদেরকে তো কিছু জায়গায় আমি দেখেছি তাদেরকে সেটেল করে দিয়েছে। লেফ্রনের সময় তাদেরকে অনেকেই যারা ইয়ে করেছে। কিন্তু দেখুন, একটা সংগ্রাম যখন চলে, সশস্ত্র সংগ্রাম চলে, তখন কিন্তু হতাহত হবেই।
এটা তো ইয়ে না, এটা খুন করা না, এটা হতাহত। আপনি মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো অনেকজন মারা গেল, হাজার হাজার হলো, কেউ কি কম্পেনসেশন পেয়েছে? অনেকটা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি, এরকমও তো তথ্য আছে আমাদের জানা, বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাই। এখন এই দাবিটাগুলি তো রাজ্য সরকারের দায়িত্ব, রেসপন্সিবিলিটি হয়েছে তাদেরকে পুনর্বাসন, যারা বস্ত্রচ্যুত হয়েছেন তাদেরকে পুনর্বাসন দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আপনি 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 কি এটা মানে স্বীকার করেন যে না, যারা উগ্রপন্থী আত্মসমর্পণ করেছে, গভর্নমেন্টের সঙ্গে চুক্তি করে প্যাকেজ দেবে বলেছে, ওদেরকে নানান প্রলোভন দিয়ে ওদেরকে স্বাভাবিক রাস্তায় এনেছে, তাদেরকে দেওয়া উচিত, এটা সবাই স্বীকার করবে? পাশাপাশি উগ্রপন্থী সমস্যার কারণে বা এই ধরনের হামলা হুজ্জতির কারণে যারা বাড়িঘর ছেড়ে চলে এসেছে বা যেই পরিবারের লোক মারা গেছে, ওদেরকেও গভর্নমেন্ট কিছু একটা প্যাকেজ দিক, বা ওরা যারা এখনও এই সমস্ত সন্ত্রাসবাদী সমস্যার কারণে উঠে দাঁড়াতে পারেনি, প্রচুর লোকের জমি এখনও পেডিসির ভিতরে আছে, এখনও ওরা গিয়ে ওখানে তাদের জমি পুনরুদ্ধার এরকম আছে, বেশ কিছু আছে। আপনি যে বলেছেন অনেককে গভর্নমেন্ট পুনর্বাসন দিয়েছে, কিন্তু অনেকেই পায়নি। আপনি কি এটা সমর্থন করেন কিনা যে যারা উগ্রপন্থী সমস্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে ওদেরকে গভর্নমেন্ট পুনর্বাসন দেওয়া দরকার? না, আমার কথা হচ্ছে কি, কত পরিবার এবং কোন কোন এলাকায় যদি এরকম থাকে, তারা গভর্নমেন্টকে এটা দিতে পারে যে আমরা এখান থেকে, এই এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছি এই কারণে। এইগুলি তো তারা গভর্নমেন্ট কাছে দেওয়া উচিত, এবং এ নিয়ে তারা আন্দোলন করুক, তারা গভর্নমেন্টকে জানাক তারা যে বাস্তুচ্যুত হয়েছে, তারা আইনের পথে তারা কোর্টে যেতে পারে। তা তাদের তো অনেক আন্দোলন, যা তা আজকে চুক্তি করে, যে ত্রিপাঠিক চুক্তি করেও যাদের পুনর্বাসন হচ্ছে না, তারা তো মাঠে নামছে, তারা তো আন্দোলন করছে, রাস্তা রোকো করছে, রেল লাইন অবরোধ করছে। আবার এখন কিছুদিন পরে দেখছি যে সেপ্টেম্বরের 4 তারিখ থেকে আবার 72 ঘন্টার সারা ত্রিপুরার তারা হরতাল ডাকছে। তো বিষয়টা মানে আপনার আমি যেটা বুঝতে পারছি আপনার বক্তব্য থেকে, উগ্রপন্থী যারা স্বাভাবিক পথে এসছে, প্যাকেজ বা চুক্তি করেছে, ওদেরকে চুক্তি বাস্তবায়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা করুক। পাশাপাশি উগ্রপন্থী হামলা হুজ্জতির এসব নানান কারণে যে সমস্ত উপজাতিরা ট্রাইবেল এরিয়া থেকে বাড়ি করতে ছেড়ে চলে এসছে, ওদেরকে গভর্নমেন্ট প্যাকেজ দিক বা পুনর্বাসন ব্যবস্থা করে, আপনি এটা সমর্থন করেন। থ্যাংক ইউ আপনার এই উপলব্ধির জন্য। পাশাপাশি আমি আরেকটা যে জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি কি এটা আজকের ডেটে দাঁড়িয়ে স্বীকার করেন যে বন্দুকের নল ক্ষমতার উৎস না? ক্ষমতা বা আপনার কোনো কিছু আদায় করতে গেলে অস্ত্র হাতে নিলেই এটার সমাধান হয় না, গণতান্ত্রিক পদ্ধতিতেই সমস্যার সমাধান সম্ভব, আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান। আপনার মধ্যে কি এই উপলব্ধিটা আজকের ডেটে এসছে? এক সময় মাউস শুটিংয়ের এটা ছিল, আপনি যেটা বলছেন অস্ত্রের হাতে যে ক্ষমতার এটা মাউস শুটিংয়ের উক্তি ছিলেন। এখন কথা দিন তো পাল্টে গেছে, কিন্তু কমিউনিস্ট শাসিত পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এখনও তারা ওইটা বিশ্বাস করে। সুতরাং ওই বহির দেশের সঙ্গে ভারতবর্ষের তো না, ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ, এখানে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এখানে অনেক কিছু অধিকার আদায় করা যায়। সুতরাং আমি মনে করি ওই পথটা না গিয়ে এখন আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আমাদের যে অধিকার, যে সাংবিধানিক অধিকার যেগুলি আমাদেরকে আদায় করা উচিত, এবং আমরা যা আজকে ত্রিপুরা মঠা, আমরা এখনও গণতান্ত্রিকভাবে এটা আন্দোলন করছি, আন্দোলন করেই তো আমাদের সঙ্গে ত্রিপাঠিক চুক্তি হয়েছে। সুতরাং অস্ত্রের মুখে যে ক্ষমতার করাটা, এটা এখন এটা অচল হয়ে গেছে, এখন অচল হয়ে গেছে। থ্যাংক ইউ আপনার এই উপলব্ধির জন্য। পাশাপাশি আমি এটাই বলবো যে আপনি যে স্বাভাবিক পথে এসছেন, হঠাৎ করে আমরা জানলাম যে আপনি স্বাভাবিক পথে এসছেন, আপনি কোনো আত্মসমর্পণও করেননি বা ওখান থেকে আপনি এসছেন, তারপর অনেক মামলা মোকদ্দমা এগুলি হয়েছিল। তো তখন কি পরিস্থিতিতে, এটা কি পারিপার্শ্বিক চাপের কারণে, না আপনার একটা বিশেষ উপলব্ধির থেকে আপনি আসছেন যে না, আমি এবার গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইটা করব এবং আমার যে অভিষ্ট লক্ষ্য, ওই লক্ষ্য পৌঁছাতে বন্দুকের নল দিয়ে সম্ভব হবে না, আমি গণতান্ত্রিক পথে আন্দোলন করে আমি সেই জায়গায় পৌঁছবো, এই উপলব্ধি থেকে কি আপনার আত্মসমর্পণ করা? না, এটা যেভাবে হোক
চলে আসাটা হচ্ছে অন্য কথা। কিন্তু দেখলাম যে এখানে গণতান্ত্রিকভাবে লড়াই করা যায়, যেটা আমি এখনও লড়াই করে যাচ্ছি। সেটা হচ্ছে দেখেন এনআরসি কেসটা নিয়ে আমরা লড়াই করছি সুপ্রিম কোর্টে, মহারাজের সঙ্গে আমি সিগনেটারি। তারপর এইভাবে এখানে ইলিগেল মাইগ্রেন্টের এগেনস্টও আমি হাইকোর্টে কেস করেছি, এটাও এখন চলছে। তা এইভাবে গণতান্ত্রিক আরও বিভিন্ন বিষয়টা নিয়ে যেগুলি সমস্যা, আইনের লড়াইটা। এখন কথা হচ্ছে কি, এখানে আইনের কথা বলা হচ্ছে, গণতন্ত্রের কথা বলা হচ্ছে, বা বিভিন্ন সরকারি সুবিধার কথা বলা হচ্ছে, কিন্তু সেগুলি শুধু মুখে না বলে তো কার্যকরটাও তো করতে হবে। কার্যকর না করলে তো মানুষ তো খেপে উঠবে। তো তাহলে কি আপনি আজকের দিনে দাঁড়িয়ে আপনার এই পূর্ব অভিজ্ঞতা থেকে আপনি কি তাহলে আমাদের এখনকার যে তরুণ প্রজন্ম, জাতীয় উপজাতি সবাইকে আমি বলছি, আপনি কি তাহলে এই উপদেশ দেবেন যে সশস্ত্র সংগ্রাম গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কোনো কিছু হাসিল করা কঠিন? না, এটা ঠিক। এটা সশস্ত্র সংগ্রামে কোনো কিছু হাসিল করাটা এই মুহূর্তে সারা পৃথিবীর যে বর্তমান যে পরিস্থিতি, এটা সম্ভব না। এবং উত্তর পূর্বাঞ্চলে আগে যে সশস্ত্র সংগ্রাম যতটুকু ধারালো ছিল, বর্তমানে নাই বললেই চলে। আপনি তো সেটা বুঝতে পারছেন। মানে আপনার এই তিপ্রা মথাতে আসার পেছনেও আপনার এই উপলব্ধিগুলি কাজ করেছে। হ্যাঁ, কিভাবে আপনি এলেন তিপ্রা মথাতে? ত্রিপুরা মথাতে যখন আমরা এনআরসি কে ছিল, তো মহারাজ আমাকে বললেন যে আপনি দিল্লিতে চলে আসুন। আমি গেলাম দিল্লিতে। তো আমাদের মাননীয় বিজয় রাঙ্খল মহোদয় উনি বললেন যে মহারাজ আপনাকে দিল্লিতে ডাকছে, আপনি চলেন। তা আমি ওনার সঙ্গে দিল্লিতে গেলাম। তখন বললো কে ডেকেছে দিল্লিতে? দিল্লিতে মহারাজ ডেকেছিল। না, মহারাজকে দিল্লিতে কে ডেকেছে? না, মহারাজ উনি দিল্লিতে আসেন, আমাকে আপনাকে ডেকেছে। হ্যাঁ। তো ডাকার পরে আমি যে বিজয় রাঙ্কল সাহেবের সঙ্গে গেলে পর সেখানে বললো যে আমরা এনআরসি একটা কেস করতে যাব, সেটা আপনিও থাকবেন এখানে সিগনেটারি হিসাবে। ঠিক আছে, আমি এগ্রি হয়েছি। এভাবে ওনার সঙ্গে সম্পর্কতা। তারপর তো আমরা বিভিন্ন সময় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, গণতান্ত্রিক আন্দোলন। আমরাও তো গণতান্ত্রিক একটা আন্দোলন শুরু করেছিলাম। তারপরে এইভাবে আন্দোলন করার পরে যে মহারাজের সঙ্গে আমাদের যুক্ত হয়ে গেল। তারপর একটা এনজিও উনি করার জন্য কংগ্রেস থেকে বের হয়ে আসার পরে এনজিও করার কথা বললেন, তখনও ওনার সঙ্গে ছিলাম। তার পরবর্তী সময়ে আমরা দেখলো না, এনজিও করে আমাদের অধিকারটা আদায় করা যাবে না, সুতরাং আমরা একটা আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করি। তারপরে 2021 সালে 5 ফেব্রুয়ারি আমরা ত্রিপুরা মথায় জন্ম দিয়েছি। আচ্ছা। তো আপনার যে এটিটিএফ এর যে সশস্ত্র সংগ্রাম এবং এই যে তিপ্রা মথার যে মোটামুটি দাবি তো বাই অ্যান্ড লার্জ সেম, তিপ্রাল্যান্ড, গ্রেটার তিপ্রাল্যান্ড, স্বাধীন ত্রিপুরা, মোটামুটি এখনও আপনাদের যে ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি, ট্রাইবেল উন্নতি, প্রগতি, ল্যান্ড রাইটস, মোটামুটি দাবিগুলি বাই অ্যান্ড লার্জ সেম। কিন্তু স্বাধীন ত্রিপুরার দাবিটা বোধহয় এখন আপনাদের নেই। স্বাধীন ত্রিপুরা তো এখন ত্রিপুরা মথার স্বাধীন ত্রিপুরার কথা তো উল্লেখ, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা বলা হয়েছে। এটাকে অপব্যাখ্যা করা হয়েছে। এখানে যারা সাংবাদিকতা করেন, অনেকে মনে হয় তারা বুঝতে পারেনি কথাটা, যে অনেকে তাদের সাংবাদিকতার শিক্ষায় শিক্ষিত কিনা আমি জানি না। কিন্তু আমি দেখলাম যে আমরা বলেছি যে এডিসি এলাকার বাহিরে যে সমস্ত ত্রিপুরা গ্রাম বা উপজাতি গ্রাম আছে, সেই সমস্তকে এডিসি এলাকায় যুক্ত করে আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা বলা হচ্ছে। তো মাঝে মাঝে গ্রেটার ত্রিপুরাল্যান্ড আপনার ভাষাতে হলো এডিসির বাইরে যে ত্রিপ্রাসা গ্রাম, ধরুন আমাদের নন্দননগর, অভয়নগর, এই জাতীয় যে গ্রামগুলি যেখানে লাগোয়ার যেগুলি গ্রাম আছে, হ্যাঁ, যেমন দেগাচুকদুরিতা, এক সময় এটা এডিসি এলাকা ছিল। হ্যাঁ, এটা লেফট ফ্রন্টের সময়টা এডিসির বাইর করে দিল। যেমন চম্পকনগর, বীরগুদাসপাড়া, ওই চম্পকনগর, সাধুপাড়া, এগুলি এক সময় ছিল আপনার এডিসি এলাকা। মানে আপনি বলছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে এক নম্বর হলো স্বাধীন ত্রিপুরাল্যান্ড না, সেকেন্ড হলো এডিসির এই যে এখন ত্রিপুরা এরিয়াটা আছে, এডিসি এরিয়া, এটারই আশেপাশের যে গ্রামগুলি যেগুলির মধ্যে ত্রিপ্রাসাদের সংখ্যাধিক খুব বেশি, এই গ্রামগুলিকে এডিসিতে ঢুকান। আপনাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলো ওটা। এটা মানে স্বাধীন ত্রিপুরা না, বা বাংলাদেশের থেকে অংশ নিয়ে আসা, আসামের, মিজোরামের অংশ নিয়ে আসা, না, আমরা এইটা ঠিক না। না, এটা ঠিক না। এটা ভুল ব্যাখ্যা করে এটা
জনগণকে বিশেষ করে ত্রিপুরা ইনফো পডকাস্ট যারা শুনছেন তাদের কাছে আমি আবারও ক্লিয়ারিফাই করছি, রঞ্জিত বাবু আমার সামনেই বসা, উনি বলতে চাইছেন আজকে একটা খুব ইম্পর্টেন্ট বার্তা উনি দিয়েছেন আমার ত্রিপুরার বাসীকে। এটা হলো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মানে স্বাধীন ত্রিপুরা রাজ্য নয় ট্রাইবেলদের জন্য, শুধু এডিসির যে এরিয়াটা আছে যেখানে ট্রাইবেলদের সংখ্যাধিক্য আছে এবং আশেপাশের যে নন ট্রাইবেল এরিয়া এর মধ্যে যে সমস্ত ট্রাইবেল পকেটগুলি আছে, ধনুনন্দনগর, অভয়নগর বা জিরানিয়ার আশপাশে বা জম্পুজোলা, টাকারজোলা, গোলাঘাটির আশপাশে যে ট্রাইবেল বসতিগুলি আছে সেইগুলিকেও এডিসির ভিতরে নিয়ে যাওয়া, তাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হলো ওইটা। তো আজকে আপনি একটা দারুণ কথা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষকে আপনি জানিয়েছেন। এটা নিয়ে অনেকের মধ্যে, সত্যি আমার মধ্যে একটা বিভ্রান্তি ছিল যে ত্রিপুরা থেকে কি সব বাঙালিরা চলে যেতে হবে নাকি, এই প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে, কিন্তু আজকে আপনি খুব স্পষ্টভাবে এটা পরিষ্কার করলেন যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মানে আসামের অংশ, বাংলাদেশের অংশ, মিজোরামের অংশ নিয়ে স্বাধীন ত্রিপুরা রাজ্য গঠন নয়, শুধু যে সমস্ত এরিয়াতে ট্রাইবেলদের বসবাস আছে বেশি এডিসি সন্নিহিত এলাকাতে, সেই সমস্ত এলাকাগুলিকে এডিসির ভিতরে ঢুকানো, ত্রিপুরা ল্যান্ডের অর্থ হলো ওটাই। ঠিক বলেছি তো আমি? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার আজকে এই একটা নতুন ক্লারিফিকেশন দেওয়ার জন্য। তো এইটা যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটা কি ইন্টারেস্ট থেকে আপনারা চাইছেন, এই যে আপনাদের যে ত্রিপুরা, এটা করে কি কি আপনারা হাসিল করতে চাইছেন? দেখুন, এখানে ত্রিপুরায় কংগ্রেসের শাসন হয়েছে দীর্ঘ বছর, 30 বছর, বামফ্রন্ট শাসন হয়েছে দীর্ঘ 35 বছর, কিন্তু আপনার সমতল এলাকায়, যেটা বাঙালি অধ্যুষিত এলাকায় যে রাস্তাঘাট বা বিভিন্ন উন্নয়নমূলক যে কাজ, তার তুলনায় এডিসি এলাকার যেগুলি ত্রিপুরাসারা এইখানকার ভূমিপুত্ররা বসবাস করেন, সেই সমস্ত এলাকার উন্নয়নটা আপনি দেখুন। ঠিক ঠিক। প্রশাসনের দিক থেকে আপনি দেখুন, অধিকাংশ SDM অফিস, DM অফিস কিন্তু ত্রিপুরাসা এলাকায় গড়ে ওঠেনি, সব তো বাঙালি এলাকাতে গড়ে উঠেছে। একটা ভালো কলেজ ত্রিপুরাসা এলাকাতে নেই। তো আপনারা তো এর জন্য ট্রাইপার্টাইট এগ্রিমেন্টও করেছেন বিজেপিকে। ট্রাইপার্টাইট একট করার প্রশ্ন না তো, আমি আপনাকে বলছি, প্রশাসন তো সবাইকে ভোট দিয়েছে, বিজেপিকে বলুক, CPM-কে বলুক, কংগ্রেসকে বলুক। কংগ্রেসকে ত্রিপুরাসারা ভোট দেয়নি, দিয়েছে, কিন্তু প্রশাসনিক যখন বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে কেন ত্রিপুরাসারা এলাকায় বঞ্চিত করে রাখা হয়েছে? বামফ্রন্ট আমলে তো অনেক ত্রিপুরাসারা ভোট দিয়েছে, 20টা আসনে রিজার্ভের মধ্যে 20টা দিয়েছে, কেন প্রশাসনিক যেটা করার ক্ষেত্রে কেন ইয়ে করেনি? আপনি একটা বললে অবাক হবেন যে আমার রামচন্দ্রঘাটের মাননীয় দশরথ দেব, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সারা খয় ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশন আছে, PS আছে, শুধু রামচন্দ্রঘাটের নয়। আমি আসার পর সেটা পুলিশ স্টেশন বসেছে। তো ওই রকম কলেজ তো অনেক জায়গায় হয়েছে, হ্যাঁ, কিন্তু কেন যে ওই যে ত্রিপুরাসা এলাকাটা আজকে কেন প্রশাসনিক যে, এটা কি আপনার মনে হয় যে ত্রিপুরাসা এলাকাতে কলেজ হয়নি, বিশ্ববিদ্যালয় হয়নি, এইগুলি বা অনেক জায়গাতে থানা হয়নি, এটা শুধু আপনারা ত্রিপুরাসা বলে ওই এলাকাতে হয়নি, বা এর পিছনে অন্য অনেক ভৌগোলিক কারণ থাকতে পারে? এইগুলি এখন ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার তো রৈশাবাড়ি করা যাবে না, আগরতলাতেই করতে হবে, কিন্তু একেবারেই ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে উন্নতি কিছু হয়নি, এটা কি আপনি আজকের ডেটে দাঁড়িয়ে এই কথা বলতে পারছেন? না, আমি বলতে চাইছি যে প্রশাসনিক যেটা, আপনি ওয়েস্ট ডিস্ট্রিক্টের একটা কথা বলি আপনাকে, হেজামারা এডিসি এলাকার ব্লক, আপনার লেফুঙ্গা এডিসি এলাকার একটা ব্লক, মান্ডাই একটা এডিসি এলাকা ব্লক, ওইটাকে আপনি বুড়াখা এলাকাতেই হোক একটা সাব ডিভিশন অফিস, SDM অফিস খুলতে পারতো, খুলেনি। ওইদিকে মোহনপুরে খোলা হয়েছে, ওইদিকে জিরানিয়াতে খোলা হয়েছে, কেন ওই ত্রিপুরাসা এলাকাতে? এখানকার মেজরিটি তো ত্রিপুরাসা, কেন খোলা হয়নি? না, এখন তো আপনারা ক্ষমতার মধ্যেই আছেন, আপনাদেরই তো সংস্কার চলছে। আরে আমরা তো পার্টনার না, আমরা তো দাবি তুলেছি, আমাদের প্রশ্ন তাই তো ডিসঅ্যালাউ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম আপনার কথা, ঠিক আছে। না, আমার কথা এখন সরকারের সময় কিছু কিছু হয়েছে, ভৌগোলিক কারণে কিছু হয়েছে। না, বামফ্রন্ট আমলে তো সবচেয়ে, ওরা তো সবচেয়ে বেশি দীর্ঘদিন ত্রিপুরাকে শাসন করেছে, তো
শাসন করেছে। ওদের সময় তো ট্রাইবেলদের অধিকাংশ গণমুক্তি পরিষদের নেতৃত্বে তাদের অধীনে ছিল, তখনই নানান তখন কারণে বঞ্চিতটা কেন হয়েছিল আপনি তখন বলুন? নানান কারণে হয়তো কি হয়নি, নানান কারণটা কি? resources কারণটা ছিল না। রিজনটা ওনাদেরকে বলতে হবে, তো রিজনটা ওনারা বলুক। ওরা তো বলেনি, ওরা তো এই যে আপনার বলছে যে কিছুদিন রিসেন্টলি গতকাল ওরা বলছে আমরা এডিসি দিয়েছি। গতকাল এডিসি দিবস যে আমরা যে সংবিধান সংশোধন করে পেয়েছি, এই দিবসও তারা পালন করেনি, কেউ উইশ তো করেনি, সিপিএমকে কেউ করেনি, কংগ্রেসে করেছে, আমি দেখেছি কংগ্রেসের তরফ থেকে একটা উইশ আমি দেখেছি, বিজেপি থেকে কেউ করেনি। তাহলে কেন করেন? সবাই বলে আমরা ট্রাইবেলদের জন্য আমরা লড়াই করছি, তাদের জনজাতিদের অধিকারের জন্য আমরা সচেতন, আমরা সব করছি, কেন করেন? এখন তো এইভাবে তো বঞ্চনা। 8 বছর এখানে প্রশাসনে আপনাকে আমি বলি, দেখুন যে যেভাবে কংগ্রেস এখানকার ত্রিপুরাসাদের উপজাতিদের বঞ্চনা করেছে, বামফ্রন্ট সেইভাবে করেছে, বর্তমান বিজেপিও কৌশলগতভাবে একটু আলাদাভাবে কৌশলে আমাদেরকে বঞ্চনা করা না, হয়। এখন তো আপনারা তো সরকারেই আছেন, আপনারা বিজেপি তো শরিক দল, তো এখন আপনাদেরকে কেন লড়াই করতে হবে? ওরা তো বলছে কোনো কিছু আন্দোলন করতে লাগবে না। বিজেপির যে স্লোগান, ওরা মুখ্যমন্ত্রীরাও বলে যে আন্দোলন করে কিছু হবে না, আর যা হবে আপনি আপ হবে। তো এখন আপনারা তো আবার ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্টও করেছেন দেখলাম, তো তারপরেও আপনাদের এগুলি হচ্ছে না। বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার, এখন আমরা দেখি যে রাস্তাঘাট, জলের আন্দোলন ট্রাইবেল এরিয়াতেই বেশি হচ্ছে, ঠিক আছে? আগেও এটাই নিয়ে আন্দোলন হতো, এখনো এটা নিয়েই আন্দোলন চলছে। কিন্তু এগুলির তো আন্দোলনটা শুধু পাহাড়ে হচ্ছে, আপনি দেখেন শহরে কিছু কিছু জায়গায় হচ্ছে, পাহাড়ে এত বছর শাসনের পরেও কেন হচ্ছে না? সেটা তো কেউ ব্যাখ্যা করে বলেনি। কংগ্রেসের সময় ছিল, কংগ্রেসের সময়ে আগরতলার পাশাপাশি এলাকাতেও ভালো রাস্তাঘাট হয়েছে, অনেক কিছু সরকারি প্রতিষ্ঠানগুলি স্থাপিত হয়েছে। বামফ্রন্টের সময় তো তারা তো নাকি সবচেয়ে দরদি, উপজাতির দরদি বলে তারা পরিচিত, দশরথ বাবু আছেন। তাহলে তারা করতে পারলেন না কেন? কোথায় বাধা ছিল? অ্যাকচুয়ালি আজকের দিনে আপনার সঙ্গে এই আলোচনা আমি বলবো, যদি মানসিকভাবে যদি উগ্র সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে যদি প্রশাসনে বা শাসন চলে, তখন কিন্তু এইগুলি হবে না। আপনাকে প্রথমে আপনার নিজের মন থেকে যে ওই যে সাম্প্রদায়িক মনোভাবটা আপনাকে সরে নিতে হবে। এই যে ট্রাইবেলদের এলাকায় যদি কলেজ হয়ে গেলে তারা বেশি উন্নতি হয়ে যাবে কিনা, একটা ইউনিভার্সিটি করলে তারা অধিক উন্নতি হয়ে যাবে কিনা, তারা শিক্ষিত হয়ে গেলে আমরা এখানে থাকতে পারবো কিনা, অনেকের মনে অনেক আতঙ্ক থাকে, সেগুলি জেরে ফেলতে হবে। এইভাবে মানসিকতা নিয়ে তো হবে, তো আন্দোলন তো চলবে। এখানে শেষ তো করে দিতে পারবো না ত্রিপুরাসাদেরকে। এখানে যত প্রশাসনে করো, আপনি কিন্তু সচেতন আছেন। আপনার কি মনে হয় যে ইন্টেনশনালি কেউ ট্রাইবেল এরিয়ার জন্য মানে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে না? বিজেপি হোক, কংগ্রেস হোক বা সিপিএম হোক, বা সিপিএম এত বছর ইচ্ছাকৃতভাবে ট্রাইবেল এরিয়া ডেভেলপমেন্ট করেনি, বা বিজেপিও এখন ইচ্ছাকৃতভাবেই আপনাদের ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, যেখানের মধ্যে আপনাদের জমি, ভাষা, শিক্ষা, নানান রকমের অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের ট্রাইবেল এরিয়াতে করা দরকার, চুক্তি করেছেন আপনারা। তো আগে সিপিএম করেনি, ঠিক আছে, আপনারা সিপিএম এর বিরুদ্ধে, কিন্তু এখন আপনাদের দলের লোকরাও তো করছে না, কি বলবেন? আমাদের তাদের সঙ্গে আমরা সরকারে এসেছি, আমাদের তো বিরোধী দলে ছিলাম। ত্রিপুরার ইতিহাসে এটাও একটা উল্লেখযোগ্য ঘটনা যে প্রথমে একটা রিজনাল দল পার্টি ত্রিপুরার বিধানসভায় বিরোধী দল হিসেবে আমরা এসেছি। আমরা 1 বছর বিরোধী দলে ছিলাম, আন্দোলনে ছিলাম আমাদের অধিকারের জন্য। তারপর আমরা যে হাতাই কতর বা বড়মুড়াতে আমাদের অনশন চলছিল, মহারাজ অনশন করেছেন, সেখানে আন্দোলন করে দিল্লি থেকে বলল আপনাদের দাবি নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের যা অধিকারগুলি আমরা মেনে নিব। তারপরে দিল্লিতে আলোচনা হইল, ত্রিপাঠিক অ্যাকর্ড হইল। ত্রিপাঠিক অ্যাকর্ডে কি আছে? হিস্টোরি, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটসের কথা আছে, আমাদের কালচার সেভ করার কথা আছে। কেন করছে না আজকে 2.5 বছর? সেটাই তো আমরা বলছি না। পলিটিক্যাল রাইটস বা ল্যান্ড রাইটস বা আপনাদের ভাষা, ল্যাঙ্গুয়েস্টিক, এগুলির মানে কি স্পেসিফিক তো কিছু বলার নেই না। ল্যান্ড রাইটসের কথা তো জমির যে অধিকার, ল্যান্ড রাইটস মানে তো জমির অধিকার। কি চান এক্স্যাক্টলি, কি চান? একজাক্ট হইল কি, বর্তমানে যে এডিসি এলাকা আছে সেখানকার খাস জমিগুলি আছে, ম্যাক্সিমাম তো ফরেস্ট ল্যান্ড। তো যে খাস ল্যান্ডগুলি বর্তমানে ডিএম এসডিএম মাধ্যমে যেগুলি রেজিস্ট্রেশন হচ্ছে, জমি রেজিস্ট্রেশনগুলি সে বন্টন হচ্ছে, সেগুলির দায়িত্বটা এডিসি হাতে দেওয়া হোক। তার জন্য তো আমরা 2024-এ
এডিসিতে কাউন্সিলে আমাদের সরকার আসার পর ত্রিপুরা মতো সরকার আসার পর তো আমরা বিল পাস করে রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি তো এখন আপনাদের হাতেই দিতে হবে কেন? আপনাদের দলের সরকারই তো আছে গভর্নমেন্টে। তো এডিসি এরিয়াতে যদি কারোর যদি কোনো ল্যান্ড অ্যালটমেন্ট লাগে, আপনারা রিকমেন্ড করে দিন, এডিসি গভর্নমেন্ট করে দেবে। এটার জন্য ল্যান্ড রাইটস এইভাবে আপনাদেরকে দিতে হবে, তাহলে তো সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনের প্রশ্ন না, ত্রিপুরার ল্যান্ড রেভিনিউ রিফর্ম অ্যাক্ট এটা রাজ্য সরকারের ব্যাপার, এটা সংবিধান সংশোধন। এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের যে আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এগ্রিমেন্ট হয়েছে ওখানে বলেছে ওরা আপনাদেরকে আছে? দেবে? হ্যাঁ আছে বলেছে। ল্যান্ড রাইটস বলতে এটাকে বোঝায় আপনি বুরু ল্যান্ড বুরুদেরকে দিয়েছে, বুরুদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট সংশোধন করার প্রয়োজন হয়নি তো। আপনার বুরুদেরকে স্টেট গভর্নমেন্ট দিয়েছে, কার্বিদেরকে দিয়েছে, ডিমাসাকে দিয়েছে, তাহলে এখানকার ত্রিপুরাসাদেরকে আপনার দেওয়ার বাধাটা কোথায়? ঠিক আছে, ফাইন। আর আপনি পলিটিক্যাল রাইটস এর কথা বলছেন, পলিটিক্যাল রাইটস মানে কি? মানে কি 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 চান আপনারা? আপনারা তো ভোটে দাঁড়াতে পারছেন, আপনাদের ভিলেজ কাউন্সিল আছে, আপনাদের এডিসি আছে, ওখানে ভোট হচ্ছে, আপনাদের সিট সংরক্ষিত আছে, হ্যাঁ, 2টো সিট মাত্র আপনাদের উপজাতিদের জন্য এখানে সংরক্ষণ করা আছে, বাকি তো 26খানা আপনাদেরই আছে, প্লাস 2টো নমিনেটেড গভর্নমেন্ট নর করে। তো ওখানে আবার পলিটিক্যাল রাইটস আলাদা করে আপনাদের কি চাই? না, আমাদের পলিটিক্যাল রাইটসের কথাটা আমরা এডিসির কথা বলছি না, আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যে সংখ্যা ছিল, আমরা তো একসঙ্গে, এটা একটা ইতিহাস তো আপনিও তো অস্বীকার করতে পারবেন না, একসঙ্গে তো আমরা সংখ্যা গরিষ্ঠ ছিলাম। কেন সংখ্যা গরিষ্ঠ হয়েছে? সংখ্যা লঘু হয়ে গেছে আমরা, সেটাকে আপনাকে বিবেচনা নিতে হবে। সেজন্য যেখানে আমাদের বিধানসভায় আমাদের প্রতিনিধিতা আরো সংখ্যা বাড়ানো, আচ্ছা, ওই রাইটের কথা বলছি, মানে বিধানসভাতে কিছু সিট বাড়ানো হোক, ট্রাইবাল রিজার্ভ সিট, এটা প্লাস পার্লামেন্টেও কিছু সিট, এটাই হলো পলিটিক্যাল রাইট। হ্যাঁ, আর তা না, এটাও পলিটিক্যাল রাইটসের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের যে ইয়েটা রাইটসটা, অ্যাডমিনিস্ট্রেশন যে পাওয়ারটা, সেটাও যুক্ত আছে সেখানে। কিরকম অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার? একটু আগে বললাম যে এডিসি এলাকার ক্ষমতা, আজকে এডিসির হাতে কি ক্ষমতা আছেন? আজকে বিভিন্ন একটা প্রচারে দেখলাম, রাষ্ট্রীয় সমাচারে দেখলাম যে বুবাগরের একদিকে ছবি দিয়েছে, আরেকটা দিয়েছে আপনার দুইজন মানুষ একটা একে কাণ্ড করে একটা পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে, মানে ট্রাইবাল এরিয়াতে রোডের অবস্থা খুব খারাপ। কিন্তু আজকে আমি বলি এডিসি এলাকায় যে সমস্ত এডিসির হাতে ক্ষমতা আছে, তাদেরকে রাজ্য সরকার এই রাস্তা মেরামত করার বা রাস্তার যে কতটুকু তাদেরকে দিয়েছে বা তাদের বাজেটটা কত দিয়েছে, সেটা তো বিবেচনা করতে হবে। রাস্তা করার তো সব কিছু তো এটা স্টেট গভর্নমেন্ট করছে, এটা তো মানে এডিসির এলাকার রাস্তা মেরামত করার দায়িত্ব বা নতুন রাস্তা করার দায়িত্ব সবটা স্টেট গভর্নমেন্টের। স্টেট গভর্নমেন্ট, এটার জন্য স্টেট গভর্নমেন্ট আপনাদেরকে পৃথকভাবে কোনো বাজেট দেয় না, বাজেটও দেয় না, আবার ডিপার্টমেন্টও নেয়, আর কোনো ডিপার্টমেন্ট বা এরকম কিছু বা করার জন্য তারা কিছু করেনি। দেখুন আজকে যে গ্রামগঞ্জে যেগুলি গ্রামের পাহাড়ে যে রাস্তাগুলি হচ্ছে, একটা হলো পিডাব্লিউডির মাধ্যমে, আরেকটা হলো PMJSY এর মাধ্যমে, আরেকটা হচ্ছে আরডি ডিপার্টমেন্টের মাধ্যমে। আরডি ডিপার্টমেন্ট থ্রু ব্লকের মাধ্যমে করে, যাতে ডিএম সুপারিশ করে এই কাজগুলি হয়। সেটা হচ্ছে কি, গ্রামে যেমন একটা ইচ্ছলিং করা, গ্রামে কাঁচা রাস্তা, নতুন রাস্তা তৈরি করা, তারপর সেখানে সিসি রুট করা, পেপার ব্লক করে দেওয়া, এই সমস্ত কাজ সবটা ব্লকের মাধ্যমে, ডিএম এর মাধ্যমে হচ্ছে। তো এইগুলি ক্ষমতাটা তো, অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটা তো আপনি এডিসির হাতে হস্তান্তর করতে পারে, কারণ এডিসি এলাকায় কোথায় রাস্তার দরকার, কোথায় প্রয়োজন, সেটা তো এডিসি অথরিটি সবচেয়ে জানে। মানে তো এইগুলি কেন দেওয়া হচ্ছে না? শিক্ষা, পানীয় জল, রাস্তাঘাট, এগুলি সবগুলি এখন স্টেট গভর্নমেন্টই দেখছে, সবটাই স্টেট গভর্নমেন্ট দেখছে। ওটার জন্য আপনাদেরকে আলাদা করে কোনো বাজেট বরাদ্দ দেয় না, কিছু দেয় না। কিছু রাস্তা আছে এডিসি হেডকোয়ার্টার। তো আপনাদের যে ত্রিপাক্ষিক চুক্তি হলো, ওখানে কি এই জিনিসগুলি নেই? আছে, এটা অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার এতে বলছে, কিন্তু এখন যদি বলে যে আমাদের একটা অধিকারের জন্য, এখন আমরা বলে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জানবে, আবার সেন্ট্রাল গভর্নমেন্ট গেলে রাজ্য সরকার দেখবে এই বিষয়টা, এভাবে খেললে তো হবে না। তো আবার তো শুনছি আপনারা এডিসি ভিলেজ কাউন্সিল ইলেকশনে ওদের সঙ্গে অ্যালায়েন্সে আপনারা যাচ্ছেন। অ্যালায়েন্স তো আমরা মহারাষ্ট্র বলে দিছে ফেসবুকে, আমি নিজেও তো বলেছি। হ্যাঁ, আমি নিজেও তো বলেছি, ফার্স্ট হইলে আমাদের অধিকার, তারপরে অ্যালায়েন্স তো অনেকগুলি করেছি আমরা সরকারে এসেছি, আমরা ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে। এর আগে তো আমরা বাইরে ছিলাম, প্রয়োজন হলে আবার বাইরে যাব আমরা। মানে আপনাদের অধিকার যদি না দেয়, তাহলে আমরা যদি প্রয়োজন হয় আমরা বেরিয়ে যাব। সেটা তো আমরা এত বছর পর বছর তো আমরা অপেক্ষা করবো না।
আপনার এখন কি আপাতত যে এডিসি ভিলেজ কাউন্সিল ইলেকশনে বিজেপির সঙ্গে আপনাদের আতাত হচ্ছে কি হচ্ছে না পরিষ্কার করে বলুন। না, এটা যদি আমাদের অধিকারটা যদি তারা অধিকার তো election- আপনাদের ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ল্যাঙ্গুয়েস্টিক বা ইকোনমিক যে রাইটসগুলি আছে কোনোটাই তো একদিনে হয়ে যাওয়ার ব্যবস্থা না, ব্যাপার এটা- নেই। 2024 সালে আপনাদের এগ্রিমেন্ট হয়েছে, 2 বছর 3 বছর অলরেডি চলছে, হয়নি তো। গভর্নমেন্ট যদি করতে চায় অনেক কিছু করতে পারে। দেখুন, এই ত্রিপুরায় শিক্ষিত হওয়ার সময় তৎকালীন শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। অশোক ভট্টাচার্য বলেছিল যে রক্ত দিব, জেলা পরিষদ হতে দেব না। আপনার মনে আছে মনে হয়। তারপর ইন্দিরা গান্ধী কি করলো, অশোক ভট্টাচার্যকে এখানে প্রেসিডেন্ট থেকে তাকে নামিয়ে দিল। তারপরে শিখ শিডিউলটা পার্লামেন্টে 79 অ্যামেন্ডমেন্ট করে ত্রিপুরা শিখ শিডিউল এখানে করে দিল। আচ্ছা, একটা সেখানে কথা এটা আমাকে এটা পরিবেশন ছিল না। ঠিক, ভারতের ঠিক। সংবিধান সংশোধন করেছে সেখানে। আচ্ছা, একটা কথা আমাকে একটু মানে জাস্ট আমি এমনিতেই যে আপনার কাছ থেকে জানতে চাই যে বেটার কে, মানে কংগ্রেস, সিপিএম, বিজেপি ট্রাইবেল ইন্টারেস্ট রক্ষার ক্ষেত্রে আপনার তিন পার্টির মধ্যে কাকে সবচেয়ে না, বেস্ট বলে মনে হয়? আমি কাউকে বেস্ট মনে করি না। আমি তো তাদের ইতিহাসগুলি তো আপনার সামনে বলছি। কংগ্রেস কি মানে করেছে? ত্রিপুরা মতো ইজ দ্য বেস্ট। না, কংগ্রেস কি করেছে? কংগ্রেস তো CPM কি আপনাদেরকে করে- দিয়েছে ইন্দিরা না, গান্ধী। ইন্দিরা গান্ধী কি দিয়েছে? এর আগে তো সুকুমার সেনগুপ্ত আমাদের মহারাজা রিজার্ভ যে ল্যান্ডগুলি সেটা তো রিজার্ভ করে দিল না, সংশোধন করে। এটা আপনার না, মনে আছে? তখন তো আপনাদের লিডাররাও ছিল, ট্রাইবেল লিডাররাও তো ছিল, হ্যাঁ। এরকম তো না যে কংগ্রেস তখন না, তখন যারা লিডার ছিল তসলামফার মতো নেতাকে মন্ত্রী করে তারা তো এটা একটা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। যে লোক পড়তেই পারে না, আইনের সম্পর্কে উনি বুঝেই না, এরকম লোককে মিনিস্টার করে তারা শাসন করেছিল। এটা তো আমাদের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তো এটা বামফ্রন্টের সময় দশরথ বাবুকে কোন সময় মুখ্যমন্ত্রী দিয়েছে? যখন উনি বিছনা থেকে উঠতে পারেনি তখন ওনাকে দিয়েছে, উনি কিছু জানে না। তো এমন পরবর্তী সময় তো তো আপনি কি মনে করেন শুধু ট্রাইবেল মুখ্যমন্ত্রী হলেই আপনার এই সমস্ত সমস্যা না, ট্রাইবেল না। আমার কথা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সবার জন্য। দেখুন, এখন বলছে সবকা সাথ সবকা বিকাশ, কেন বিকাশ হচ্ছে না গ্রামে? তা আমি তো বলি এখন আজকে সরকারের সঙ্গে- এডিসি তো আপনাদের হাতেই ক্ষমতা। আর আগেও যারা কি- এডিসি আচ্ছা, পরিচালনা আপনি করেছে বলছেন সিপিএম এর, না, ওরাও তো ট্রাইবেল আপনারা- লিডাররা এডিসি। আপনি বলেছেন যে এডিসির হাতে অনেক ক্ষমতা। আপনি বলুন কি ক্ষমতা, আপনি আমাকে বলুন তো কি ক্ষমতা আছে? আপনি বলুন এডিসির হাতে কি ক্ষমতা আছে? বাজেটের টাকা 2000 ক্ষমতা আছে, আপনার আপনারা তো ক্ষমতা স্টুডিও বসে আমি বলছি 2025-26 অর্থ বছরের টাকা এখনো আমাদের হাতে পৌঁছেনি। সব টাকা পৌঁছেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওরা দিয়েছে কিনা। প্রায় 30টার উপর বিল আমরা পাঠিয়েছি। এদের ভিতরে বামফ্রন্ট আমাদেরও বিলও এখনো আটকে আছে। বামফ্রন্টও সেটা বিলটা তারা এডিসি ক্ষমতায় ছিল। সবাই বলে তারা আপনাদেরকে, বলছে, আমাদের চিফ মিনিস্টারও কয়েকবার বলেছেন আপনাদেরকে টাকা দিলে আপনারা হিসাব দেন না। আরে উনি বলেছেন টাকা দিয়েছে 6,645 কোটি টাকা এডিসির হাতে দিয়েছে। এডিসি নির্বাচনে আগে বলেছেন। ত্রিপুরার বিধানসভায় আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এডিসির হাতে 6,645 কোটি টাকা দিয়েছে। আমার প্রশ্ন ছিল আপনি কোন অর্থ বছরে দিয়েছেন এবং কোন খাতে দিয়েছেন? এই প্রশ্নটা তো এলাও করলো না, দিস এলাও করলো কেন? বিধানসভাতে উত্তর দেয়নি। এটা প্রশ্ন তুলতেই দিইনি। না, তারা তো আরো বলছে যে আপনাদের এখানে যারা এডিসি চালাচ্ছে এখন, আপনাদের যারা এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছে, ওরা তো উল্টা এডিসি সম্পত্তিকে লিজে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, লুটপাট করছে। ওরা তো প্রকাশ্যেই বলছে। আপনার ডুম্বুর দিয়ে দিয়েছেন বিশাখাপত্তনমের কোম্পানিকে। এডিসির আশেপাশে যত আপনার গ্যাস্ট হাউস আছে, জম্পু হিলের গ্যাস্ট হাউস, সমস্ত পার্ক টার্ক এভরিথিং আপনারা মানুষকে, অন্য রাজ্যের মানুষকে দিয়ে দিচ্ছেন। রাজ্য সরকার কি দিয়েছে? রাজ্য সরকার তো সবটা আপনার ইউনিভার্সিটি থেকে, মেডিকেল কলেজ থেকে সব তো বাইরেকে দিয়ে দিয়েছে। তো এডিসি কোথায় দিয়েছে? রাজ্য সরকার দিয়ে দিয়েছে বলে কি এডিসিও দিয়ে দেবে বেআইনি? না, আমরা এডিসি কোনটা দিয়েছে আপনি বলুন। এই যে ডুম্বুর লেক দিয়ে দিয়েছে, ডুম্বুর লেক তো আমাদের হাতে না। হ্যাঁ, এটা কে না, দিয়েছে? এটা তো- বিশাখাপত্তনমের কোম্পানিকে। না, এটা তো আমরা তো সেখানে তাদের টুরিস্টের ইয়েটা করার জন্য করা হয়েছে, আমাদের সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু ডুম্বুর তো হাইড্রো প্রজেক্টের আন্ডারে, হ্যাঁ। এটা আমাদের না। আর বাকি ল্যান্ড যেগুলি আছে এটা তো ফরেস্টের আন্ডারে, এটা আমাদের না, এডিসির না। তো সব থেকে আমরা কিভাবে দিতে তো পারবো? বিশাখাপত্তনমের আর land কোম্পানিকে কে দেওয়ার- দিল? ল্যান্ড দেওয়ার যে ক্ষমতাটা সেটা তো আমাদের নেই।
তাহলে কে কিভাবে গেল বিশাখাপত্তনম এটা আপনি কোম্পানি জিজ্ঞেস করুন। কে দিল? এটা আমরা তো দিন জম্পুই হিলের যে গেস্ট হাউস আছে ওটাকে কে দিল আপনার? জম্পুই হিলে তো স্টেট গভর্নমেন্টের আন্ডারে, এটা আমাদের আন্ডারে না না, জম্পুই হিলে একটা আছে, না, আমাদের না, এডিসির একটা গেস্ট হাউস আছে, ওটাকে বাইরের কোম্পানিকে আউটসোর্স করা হয়েছে। খুমলুং পার্ক দিয়ে দেওয়া হয়েছে, আশেপাশে কয়েকটা গেস্ট হাউস আছে ওগুলি দিয়ে দেওয়া হয়েছে, অনেক কিছুই লিজ আউট করা হচ্ছে, হয়তো আপনি সবটা জানেন না। এখন আমাদের পডকাস্টের প্রায় শেষ দিকে আমরা এসেছি, কয়েকটা ডাইরেক্ট প্রশ্ন আমি করব, আপনি পার্সোনাল উত্তর দেবেন, না হলে আপনি অ্যাভয়েডও করতে পারেন। আচ্ছা, প্রথম প্রশ্নটা হলো, আপনি কি মনে করেন ইতিহাস আপনাকে শেষ পর্যন্ত কি হিসাবে মনে রাখবে? একজন প্রাক্তন জঙ্গি, একজন রাজনীতিক, নাকি তিপ্রাসা আন্দোলনের একজন নেতা হিসাবে? এটা আমাকে মনে রাখবে তিপ্রাসারা অন্যভাবে, আর অতিপ্রাসারা অন্যভাবে রাখবে। এটা ইতিহাস আগামী দিন কথা বলবে। থ্যাংক ইউ। সশস্ত্র আন্দোলন ছেড়ে গণতান্ত্রিক রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে আপনি কি আজ সন্তুষ্ট? হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট, এবং আন্দোলন গণতান্ত্রিকভাবে আন্দোলন করেই তো আমি আজকে এমএলএ, আজকে ত্রিপুরা বিধানসভার বিধায়ক হয়েছে। আপনার অতীত কি সারা জীবন আপনার রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে থাকবে, নাকি আপনার মতে একজন মানুষকে তার বর্তমান গণতান্ত্রিক কর্মকাণ্ড দিয়েই বিচার করা উচিত? এটা ইতিহাস কথা বলবে, এবং এটা যারা লেখক তারাই লিখবেন, এটা বিবেচনা করে। আপনি বলেছিলেন যে আমার সম্পর্কে আপনি একটা বই লিখবেন, আগেও আপনি লিখেছেন, এটা আপনারা লিখবেন, এটা আপনাদের মূল্যায়নটা করবেন আপনারা। রঞ্জিত দেববর্মাকে নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটা কি আপনার 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 মতে, যে মানুষ আমাকে ভুলভাবে চিনে, ভুলভাবে ব্যাখ্যা করে? দেখুন, এটা ভুলভাবে ব্যাখ্যা করে তো আপনাদের সাংবাদিকেরা। প্রণব সরকার আমাকে বলেছে যে উনি বাংলাদেশি, আমার আইডি কার্ড, তারপরে বার্থ সার্টিফিকেট উনি প্রচার করলো, ওনার ওই যে হেডলাইন ত্রিপুরা না কি জানি, এটা একটা ইয়েতে উঠে গেল, করলো। লাস্টে তো দেখলাম এটার পিছনে অনেকজন আছে, অনেক বড় বড় লাঘবর আছে আমার কাছে, বললো এটা আপনি শেষ করে দেন, নইলে তো এটা হবে। তা সবাই বললো, লাস্টে আমার মহারাজও আমাকে বললো বিষয়টা আপনি একটু দেখুন, একটু বিবেচনারে আমি আপনার কাছে ছেড়ে দিলাম। তো অনেক লাঘব বললো, অনুরোধ করলো, করলো। তারপর আমি যে হাইকোর্টে যে কেস করাটা আমি আপাতত স্থগিত রাখলাম। উনি তো প্রমাণ করতে পারলেন না যে রঞ্জিত দেববর্মা বাংলাদেশি বা সবটা তো চেক করা হলো, পারলেন না তো উনি। প্রশাসন ওনার পিছনে আছে, পুলিশ আমার কেস রেজিস্টার করলো না। ত্রিপুরার এমন একটা আছে, পুলিশ প্রশাসন এমনই আছে, আপনি দেখুন রেপ কেসের একটা কেস ডায়েরি করতে গেলে করে না, অনেক কিছু পেপার নিউজে বাইর হচ্ছে। আমি একজন বিধায়ক, আমার এগেনস্টে উনি প্রচার করছে, তার এগেনস্ট আমি কেস করতে গেলাম, কেস রেজিস্টার হইল না। এটাকে বিভিন্নভাবে করা হইল, হয়রানি করেছে, লাস্টে আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। এটাও একটা ইতিহাসে থাকবে। আপনার কি মনে হয় যে মানিক সাহার যে বিজেপি সরকার লফুল্লি চলছে না, অনেক কিছুই উনি কম্প্রোমাইজ মোডে কাজ করছেন? এটা দৈনন্দিন যে প্রগতি পত্রিকা এবং আপনার যে অনলাইন যে নিউজ, সেখানে বাইরে হচ্ছে ঠিকভাবে চলছে কিনা। আপনার সম্পর্কে আমি অনেক বছর ধরে, আমি যখন সাংবাদিকতা জীবন শুরু করেছি 1990-তে, তখন থেকেই এই উগ্রপন্থীর এই সমস্ত খবর দিয়ে আমার কেরিয়ারও শুরু হয়েছে। আমি অনেক কিছু সিক্রেট জানি, কোনখানের গণহত্যায় আপনার এডিটিএফ যুক্ত, কোনখানে কে অপহরণ হয়েছে, প্রণব দেববর্মা থেকে শুরু করে অনেক কিছু। আজকে আমাদের এই পডকাস্টে আপনি একটা সিক্রেটের কথা বলুন, যেটা এই রাজ্যের মানুষ কোনোদিন জানতে পারেনি, বা আপনি না বললে হয়তো জানতে পারবে না, প্লিজ। এগুলি আমার এখন আর মনে নেই, দীর্ঘ বছর হয়ে গেছে। একটা ছোট্ট স্টোরি বলুন যে আপনার, এটাতে তো সমস্যা কিছু হবে না। না, এগুলি এখন আর আমার মনে নেই। এখন আমি বিধায়ক হিসেবে যার আমার দায়িত্ব, আমি সেটা করে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক চেষ্টা করেছি ওনার অতীত এবং বর্তমান জীবন সম্পর্কে জানার জন্য। রঞ্জিত বাবুকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু জিনিস উনি এড়িয়ে গেছেন, আবার বেশ কিছু জিনিস খোলাখুলি স্পষ্টভাবেই বলেছেন। আমরা আশা করব ত্রিপুরা শান্তি, সম্প্রীতি এবং ঐক্য বজায় রাখার জন্য উনি যে গণতান্ত্রিক পথে আজকে আছেন তা ভবিষ্যতেও থাকবেন, এবং জাতি উপজাতির মৈত্রী অক্ষুণ্ণ এই রাজ্যে থাকবে, এই দিশাতেই তিনি আগামী দিন কাজ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, আমাদের পডকাস্টে আসার জন্য এবং খোলাখুলি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার।